নিয়ে বোঝে না, তারা পরিবর্তন আনতে পারবে না। কিন্তু ঠাকুরগাঁয়ের লামিম যে স্বপ্ন নিয়ে রাস্তায় নেমেছিল, সিরাজগঞ্জের জুবাইর যে স্বপ্ন নিয়ে রাস্তায় নেমেছিল, এখন যে প্রজন্মগত রূপান্তর ঘটে গেছে, যে রাজনৈতিক সচেতনতা তৈরি হয়েছে, সেটা আমাদের লালন করতেই হবে। আমাদের তরুণ প্রজন্মকে আর আশাহত করা যাবে না, তাদের স্বপ্ন ভঙ্গ করা যাবে না, তাহলে জাতি আবার সংকটের মুখে পড়বে। তরুণদের স্বপ্ন লালন করতেই হবে এবং তরুণদের বাংলাদেশ নতুন বাংলাদেশ হবে। আমরা এমন রাজনীতি করব যাতে করে নারীরা সক্রিয় অংশগ্রহণ করতে পারে। ভোলার সুমাইয়া যখন রাজনীতি করতে আসে, তখন তার বাবা মার চিন্তা করতে হবে না রাজনীতিতে আমার মেয়েটা নিরাপদ থাকবে কিনা। সুমাইয়া রাজনীতি করতে পারবে, দেশের জন্য সক্রিয়ভাবে রাজনীতি এবং দেশ গঠনে অংশগ্রহণ করতে পারবে। আমরা এমন রাজনীতি করব যেখানে আমাদের প্রবাসী ভাইয়েরা যারা দেশ গঠনে ভূমিকা রাখতে চান, যারা নির্বাচনে ভোট দিতে চান, তাদের সেই ব্যবস্থা আমরা নিশ্চিত করব। আমরা এমন রাজনীতি করব যেখানে সকল নাগরিকের অধিকার সংরক্ষিত থাকবে, সমুন্নত থাকবে। কোনো দলের, কোনো পক্ষের, কোনো গোষ্ঠীর, কোনো পরিবারের কাছে দেশের স্বার্থ আটকে থাকবে না। দেশ হবে সকল নাগরিকের, সেই রাজনীতি আমরা করব। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ ডাক্তার তাসনিম জারা। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য দিবেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সম্মানিত সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান আদিব। তরুণ নেতা আরিফুল ইসলাম আদিবকে বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছি। সংগ্রামী উপস্থিতি, জাতীয় নাগরিক পার্টি আয়োজিত আজকের এই সমাবেশে উপস্থিত আমাদের নেতৃবৃন্দরা, অভ্যুত্থানের নেতৃত্ব, সাংবাদিক ভাইরা, ছাত্র নেতৃত্ব, যুব শ্রম নেতৃত্ব, সবাইকে বিপ্লবী শুভেচ্ছা। সংগ্রামী উপস্থিতি, এই ভূখণ্ডের মানুষ স্বাধীনতার জন্য শতকের পর শতক লড়াই করেছে, সংগ্রাম করেছে। 190 বছর আন্দোলন করে ব্রিটিশ থেকে মুক্ত হয়েছে, পাকিস্তানের সময় বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছে, বাংলাদেশ স্বাধীন করেছে সাম্য মানবিক মর্যাদার জন্য। কিন্তু আমরা দেখতে পেলাম স্বাধীনতার পরবর্তী 54 বছরে এই বাংলাদেশ, এদেশের আপামর কৃষক শ্রমিকের জনতা না হয়ে এই বাংলাদেশ গুটি কয়েক ক্ষমতা কাঠামোর ওই 300 জন এমপি কিংবা ক্ষমতাশালী পুলিশের কিছু অফিসার, সেনাবাহিনীর কিছু কর্মকর্তা কিংবা কিছু সচিব, কিছু এলিটের রাষ্ট্রে রূপান্তর হয়েছে। এই রাষ্ট্র রূপান্তর হয়েছে লুটেরাদের, এই রাষ্ট্র রূপান্তর হয়েছে এস আলমদের, সালমান এফ রহমানদের, যারা লক্ষ লক্ষ কোটি টাকা ওই শ্রমিকের রক্ত ঘামের পয়সা রক্তের মতন, রক্ত পিপাসুদের মতো চুষে চুষে লক্ষ কোটি টাকা তারা চুরি করে কানাডায় বেগমপাড়ায় পাড়ি জমিয়েছে, আর এই বাংলাদেশকে একটি জুরিহীন রাষ্ট্রে পরিণত করেছে। 2000-এর অধিক শহীদের বিনিময় আমরা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি, আমরা স্বৈরাচার মুক্ত বাংলাদেশ পেয়েছি, কিন্তু এই দেশের 18 কোটি মানুষের অধিকার এখনো প্রতিষ্ঠিত হয়নি। সংগ্রামী উপস্থিতি, এদেশের 8 কোটি মানুষ শ্রম শ্রেণীর যুক্ত। এদেশের নারীরা যে অর্ধেক 50% নারী আছে, এই 50% নারী প্রত্যেকেই শ্রমিক। কারণ এই নারীরা সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমানোর পর্যন্ত আপনার আমাকে স্নেহ মমতায় বাড়িয়ে তোলে, কিন্তু এই রাষ্ট্র এখনো নারীর মর্যাদা প্রতিষ্ঠা করতে পারেনি, নারীর জন্য একটি সুরক্ষা বাংলাদেশ এখনো দিতে পারেনি। আমরা বলতে চাই, বাংলাদেশে 85% শ্রমিকের এখন পর্যন্ত স্বীকৃতি এবং সুরক্ষা নেই। বাংলাদেশে আমরা প্রত্যেকটি শ্রমিকের স্বীকৃতি আমরা আদায় করতে চাই। যে বাসের হেল্পার, যে রিক্সা চালক, যে গরিব কৃষক, যে কর্মকর্তা কর্মচারী
প্রত্যেকটি শ্রমিকের রাষ্ট্রীয় স্বীকৃতি আদায় করতে হবে। আমরা এই বাংলাদেশে দেখতে পাই বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েট হওয়ার পরে 8 থেকে 10,000 টাকা বেতনের চাকরি করতে হয়। আর যে 8 থেকে 10,000 টাকা বেতনে যে চাকরি করে সেখানের যে সিও থাকে, যে এমডি থাকে, তার বেতনের পরিমাণ হয়ে থাকে 5 লক্ষ থেকে 10 লক্ষ টাকা। আমরা চাকরির ক্ষেত্রে লক্ষ লক্ষ বেকারের কর্মক্ষেত্রে ঢোকার ক্ষেত্রে জাতীয় ন্যূনতম মজুরি, প্রত্যেকটা মানুষের জাতীয় ন্যূনতম মজুরি আমাদের নিশ্চিত করতে হবে। সংগ্রামী উপস্থিতি, আমাদের মায়েরা গৃহস্থলীতে যে কর্ম করে, সন্তান প্রতিপালন করে, সেই মায়েদের মাতৃত্বকালীন ছুটি এই রাষ্ট্র 6 মাসও দেয় না। অতএব কর্মক্ষেত্রে নারীদের জন্য মাতৃত্বকালীন ছুটি 6 মাস থেকে বাড়িয়ে 2 বছর পর্যন্ত আমাদের করতে হবে। একটি নিরাপদ দেশের জন্য, একটি নিরাপদ রাষ্ট্রের জন্য, যে রাষ্ট্রে প্রত্যেকটি নারী সম্মানের সাথে বসবাস করবে। আমাদের মায়েদের জন্য আরেকটি কথা না বললেই নয়। আমরা দেখি আমাদের জাতীয় জিডিপিতে নারীরা গৃহস্থলীতে যে কাজ করে সেই কাজের কোনো স্বীকৃতি নাই। জাতীয় নাগরিক পার্টি আগামীর বাংলাদেশে প্রত্যেকটি মায়ের গৃহস্থলীতে যে কর্ম করে, সন্তান প্রতিপালন করে, এর প্রত্যেকটি কাজের জাতীয় স্বীকৃতি দিয়ে থাকবে এবং জাতীয় জিডিপিতে সেটা অন্তর্ভুক্ত করে থাকবে। সংগ্রামী উপস্থিতি, আরেকটি কথা না বললেই নয়। বাংলাদেশে গত 15 বছরে এই খুনি আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে ফেলেছে। এখনো আমাদের খুনি হাসিনাকে দিল্লি আশ্রয় দিয়ে এদেশের সার্বভৌমত্বকে এখনো হুমকিতে ফেলছে। আমরা স্পষ্ট বলতে চাই, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে হবে। যদি এই প্রতিরক্ষা ব্যবস্থার পাশাপাশি আমাদের গণপ্রতিরক্ষারও ব্যবস্থা গ্রহণ করতে হবে। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব, নাগরিক মর্যাদা, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য জাতীয় নাগরিক পার্টি কাজ করে যাবে। সেই দোয়া এবং শহীদের আকাঙ্ক্ষার বাংলাদেশ রূপান্তরের জন্য আমরা আপনাদের কাছে দোয়া চাচ্ছি। আল্লাহ হাফেজ। সংগ্রামী ছাত্র জনতা, এনসিপি কৃষকের, শ্রমিকের, দলিতের, এদেশের প্রতিটি জনগোষ্ঠীর, এদেশের আপামর জনসাধারণের সংগ্রামী ছাত্র জনতা, এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন এনসিপির দ্রোহী কণ্ঠ, এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক, আমাদের সকলের পরিচিত নেত্রী সামান্থা শারমিন। বক্তব্য নিয়ে আসছেন সামান্থা শারমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকলকে আমার আন্তরিক সালাম দিয়ে শুরু করব। আজকে আমাদের এই মঞ্চে উপবিষ্ট আছেন শহীদ পরিবার এবং আহত যোদ্ধারা, যারা জুলাই অভ্যুত্থানে নিজেদের সর্বোচ্চটুকু ত্যাগ করে আজকের এই দিনটি আমাদের সামনে উপহার দিয়েছেন। আজকে 3 আগস্ট, গত বছর এই 3 আগস্টে আমরা একই সাথে এক বুক ভরা আশঙ্কা এবং এক বুক ভরা আশা নিয়ে এই শহীদ মিনারে অবস্থান করছিলাম। আপনাদের সামনে বলতে চাই, এই মঞ্চে এবং এই চত্বরে যারা উপস্থিত আছেন তাদের সাথে গত 1 বছরে প্রাণের সম্পর্ক গড়ে উঠেছে। কিন্তু এও সত্য, এই শহীদ মিনারে গত বছর উপস্থিত থেকেও আমরা একে অপরকে চিনতে পারি নাই। কিন্তু এই গণ অভ্যুত্থান আমাদের সকলের প্রাণকে একত্র করে দিয়েছে। আপনাদের সাথে আমাদের এই আত্মিক সম্পর্ক কখনো মোছার নয়। শহীদের আকাঙ্ক্ষা দিয়ে, শহীদ পরিবারের চাওয়া দিয়ে একটি রাজনৈতিক দল হিসেবে এনসিপি গড়ে উঠছে।
আহতদের পরামর্শের ভিত্তিতে এনসিপি গড়ে উঠছে এবং সেই সাথে প্রতিটি জেলায় যত ভাই বোনেরা রাস্তায় নেমে এসেছিলেন, যত শহীদ পরিবাররা আমাদের সাথে দেখা করার জন্য আকাঙ্ক্ষা নিয়ে বসেছিলেন, সকলের সাথে আমরা দেখা করে এসেছি। এবং আমরা এও বলতে চাই, আমরা বাতাসের আধ্যাত্মিক মর্যাদা বুঝি। প্রতিটি জেলার বাতাস আমাদের গায়ে লেগেছে, প্রতিটি জেলার অভ্যুত্থানের বাতাস গায়ে নিয়ে আজকে আমাদের সামনে আমরা উপস্থিত হয়েছি এবং প্রতিটি জেলার আকাঙ্ক্ষা নিয়ে আপনাদের সামনে আমরা উপস্থিত হয়েছি। এই আকাঙ্ক্ষার ভিত্তিতে এনসিপি গড়ে উঠছে এবং এই আকাঙ্ক্ষার ভিত্তিতে আমাদের ইশতেহার আপনাদের সামনে আজকে প্রেজেন্ট করা হবে। আপনাদেরকে আজকে আমি দুটো বিষয় নিয়ে কথা বলতে চাই। আপনারা জানেন এই গণ অভ্যুত্থান তৈরি হয়েছিল বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এবং সেটার থেকে তৈরি হওয়া ধ্বংসপ্রাপ্ত একটা চাকরি ব্যবস্থান কেন্দ্র করে। বাংলাদেশের যতগুলো লড়াই সংগ্রাম আছে সবকিছু কর্মসংস্থানের ভিত্তিতে হয়েছে এবং শিক্ষা স্বাস্থ্য নিয়ে হয়েছে। এই জায়গাগুলোতে যদি আমরা মনোযোগ দিতে না পারি তাহলে আবার বাংলাদেশে একটি গণ অভ্যুত্থান এবং বিপ্লব সংগঠিত হবে। আপনাদের সামনে আজকে একটি যুদ্ধের প্রস্তুতির ডাক নিয়ে আমরা এসেছি। শিক্ষা এবং স্বাস্থ্য, সেই সাথে আমাদের সংস্কৃতিকে অবহেলা করার কোনো সুযোগ নাই। আপনারা জানেন বাংলাদেশ আওয়ামী লীগ এই ফ্যাসিস্ট দলটি বাংলাদেশের শিক্ষা এবং বাংলাদেশের সংস্কৃতিকে ধ্বংসপ্রাপ্ত করার জন্য বাংলাদেশের প্রত্যেকটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ব্যবহৃত করেছে। এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে আমাদের মুক্ত করতে হবে। আমরা এটা জানি, শিক্ষার সাথে হেকমতের সম্পর্ক। আমরা আমাদের বাংলাদেশের নতুন উদ্ভাবনী ক্ষমতা হেকমতের সাথে সম্পর্কিত করতে চাই। বাংলাদেশের শিক্ষা হবে সার্বজনীন। এই শিক্ষা শুধুমাত্র কতিপয় ব্যক্তিকে জাতে উঠা টুলস হিসেবে ব্যবহৃত হবে না। এই শিক্ষা হবে প্রত্যেকটা মানুষের। ওই পথশিশুর বাবা, যে পথশিশু এই অভ্যুত্থানে নিজের প্রাণ দিয়ে দিয়েছে। আমরা সকলের জন্য সার্বজনীন শিক্ষা ব্যবস্থা আনবো, এই প্রতিজ্ঞা আপনাদের সামনে করছি। এবং সেই সাথে বাংলাদেশের এই আওয়ামী লীগ বাংলাদেশের সংস্কৃতিকে, বাংলাদেশের মাটি ও মানুষের সংস্কৃতিকে ভুলুণ্ঠিত করে এখানে রাষ্ট্রীয় রোশানালে, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আমরা দেখেছি বিদেশের অনেক সংস্কৃতি আমাদের দেশে আনার চেষ্টা করেছে। আমরা দেখেছি বাঙালি জাতীয়তাবাদের নামে বাংলাদেশে একটি এমন সংস্কৃতি গড়ে তোলা হয়েছে যেখানে আমাদের মাইজ ভান্ডারী গান নাই, যেখানে আমাদের আব্দুল করিমরা নাই, যেখানে আমাদের রমেশ শীলরা নাই। আমরা এমন সংস্কৃতি গড়ে তুলতে চাই যেখানে আমাদের গণ অভ্যুত্থানের কথা লেখা থাকবে, যেখানে আমাদের গণ অভ্যুত্থানের সংস্কৃতি লেখা থাকবে। এবং সেই সাথে আপনাদের সামনে আজকে ঘোষণা দিতে চাই, বাংলার এই ইয়াজিদ শেখ হাসিনার বিচার আমাদের সকলে মিলে আদায় করে থাকতে হবে। এই ইয়াজিদ শেখ হাসিনা বাংলাদেশের মাটিতে বিচারের আওতায় আসবে। আমরা এই যুদ্ধের আহ্বান নিয়ে আপনাদের কাছে এসেছি, কারণ আমরা মাঠ ছেড়ে যাই না, রাজপথ ছেড়ে যাই নাই এবং রাজপথ ছেড়ে যাব না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সম্মানিত মুখ্য সমন্বয়ক, সংগ্রামী নেতা মোহাম্মদ নাসির উদ্দিন পাটোয়ারি। মোহাম্মদ নাসির উদ্দিন পাটোয়ারি। রহিম, উপস্থিত আছেন গণ অভ্যুত্থানের শহীদদের পরিবার,
উপস্থিত আছেন আমার সহযোদ্ধা আহত ভাইরা, উপস্থিত আছেন রাজনীতি সহযোদ্ধারা, মা বোনেরা। রাত জেগে আমার ভাইয়েরা যেখানে উপস্থিত হয়েছেন, আপনারা ঢাকাতে আজকে সারা বাংলাদেশ থেকে উপস্থিত আছেন। এনসিপিকে পর্যবেক্ষণকারী বিভিন্ন আমাদের ভাই এবং বোনেরা যারা নতুন রাজনীতিতে আমাদের একীভূত হবেন, ভবিষ্যতে আমাদের সহযোদ্ধা হবেন, উপস্থিত আছেন। আলেম ওলামা থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন প্রান্তিক অঞ্চল থেকে, রবিদাস থেকে, পাহাড়ি সাঁওতাল থেকে বিভিন্ন জাতিগোষ্ঠীর দফার মধ্য দিয়ে বাংলাদেশে একটি নতুন সম্ভাবনা, যেই সম্ভাবনার মধ্য দিয়ে বাংলাদেশ একটি বিশ্ব মঞ্চে নতুনভাবে হাজির হবে। আমি প্রথমেই গাজার যারা অধিবাসী বিভিন্ন ক্ষেত্রে নিপীড়নের শিকার হচ্ছে, ক্ষুধার যন্ত্রণায় নিপীড়িত হয়ে মারা যাচ্ছে, তাদের প্রতি শ্রদ্ধা এবং সমবেদনার মধ্য দিয়ে আমার বক্তব্যমালা শুরু করছি। রাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতির ক্ষেত্রে আমাদেরকে শুধু একটি দেশের দাস বানিয়ে রাখা হয়েছিল, যেই দাসের মূল্য স্বরূপ আমার ভাই বোনদেরকে খুন করে ভারত সরকার খুনি হাসিনাকে আশ্রয় দিয়েছিল। কিন্তু আমরা গণ অভ্যুত্থান পরবর্তী বিশ্ব মঞ্চে নতুনভাবে বাংলাদেশকে হাজির করতে চাই। বিশ্ব মঞ্চে বাংলাদেশের যে সম্ভাবনা রয়েছে, তরুণ প্রজন্মের যে সম্ভাবনা রয়েছে, আমাদের নারীদের যে সম্ভাবনা রয়েছে, বাংলাদেশের বৈচিত্র্যের যে সম্ভাবনা রয়েছে, বাংলাদেশের কৃষ্টি কালচারের যে সম্ভাবনা রয়েছে, বাংলাদেশের মুসলমানদের যে সম্ভাবনা রয়েছে, বাংলাদেশের ইসলামিক জনগণের যে সম্ভাবনা রয়েছে, সেই সম্ভাবনাগুলো আমরা বিশ্ব মঞ্চে হাজির করতে চাই। প্রিয় উপস্থিতি, বাংলাদেশ যদি বিশ্ব মঞ্চে হাজির হয়, সেইখানে নতুনভাবে আমরা চিন্তা করব। কোন দাস ভিত্তিক বিশ্ব মঞ্চে আমরা বিশ্বাসী নয়। আমরা সমতা, ন্যায্যতা, অধিকারের প্রশ্নে কোনো আপোষহীনভাবে বিশ্ব মঞ্চে উপস্থিত হতে চাই। আমরা আমাদের এখানে রোহিঙ্গা সংকট থেকে শুরু করে গাজা সংকট, কাশ্মীর সংকট, ইয়ামিন সংকট থেকে শুরু করে বিশ্বের যে জায়গায় নিপীড়িত মানুষ রয়েছে, তাদের সাথে আমাদের পররাষ্ট্রনীতির প্রথম ধাপ সংযোগ হবে। বিশ্বের যারা মুসলিম জননেতা রয়েছে, বিশ্বের যারা নিপীড়িত মানুষ রয়েছে, তাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে আমরা নতুন বিশ্ব মঞ্চে স্থাপিত হতে চাচ্ছি, বিশ্ব মঞ্চে নিজেদের জয়গান করতে যাচ্ছি। আপনারা জানেন, বাংলাদেশে আমরা গত 50 বছরে কোনো একটি দল বলি, দুটি দল বলি, সংবিধান বলি, সর্বক্ষেত্রে এক বা দুটি দেশ বা তিনটি দেশ বা বিদেশি সাহায্য নির্ভর বা অন্যান্য রাষ্ট্র দিতে চাই বিশ্ব মঞ্চে, যেখানে নিপীড়িত মানুষের সাথে সংযোগ হবে, আমাদের সার্বভৌমত্ব নিয়ে, আমাদের অধিকার নিয়ে, আমাদের নতুন যদি আমাদের অধিকার প্রশ্ন, আমাদের ন্যায্যতার প্রশ্নে তারা কোনো কথা বলতে চায়, তা ভিত্তিতে আমরা কোনো আপোষ নয়। নতুন বাংলাদেশ, নতুন বিশ্ব মঞ্চ গঠনে আমরা নতুনভাবে আবির্ভূত হব। সংগ্রামী জনতা এবং উপস্থিতি, আপনারা জানেন দক্ষিণ এশিয়াতে আমরা একটি জাতিগত বৈষম্যের মধ্য দিয়ে যাচ্ছি। এখানে দলিতদেরকে নিপীড়ন করা হয়েছে, মুসলমানদেরকে নিপীড়ন করা হচ্ছে, বাঙালিদেরকে নিপীড়ন করা হচ্ছে, বিভিন্ন আঞ্চলিক সার্বভৌমত্ব রক্ষা, সেখানে বাংলাদেশ নতুন করে এনসিপির নেতৃত্বে নতুনভাবে নেতৃত্ব গ্রহণ করতে চায়। সর্বশেষ যে কথাটি বলবো, আমরা একটি ন্যায্যতা এবং সমতা, মিউচুয়াল রেসপেক্টের ভিত্তিতে একটি ফরেন পলিসি চাচ্ছি। আমরা কোনো দাস ভিত্তিক ফরেন পলিসি চাচ্ছি না। এবং আমাদের যে ভাইয়েরা বিদেশে ডায়াসপোরার মধ্যে রয়েছেন, চাচ্ছেন, আমরা সেখানে একটি কাব্যিক ভাষায় বলবো। কবি বলেছিলেন, যেখানেই বসন্ত তোমার সেখানেই সীমান্ত আমার। আমরা বলবো, যেখানেই বাঙালি আমার, যেখানেই মুসলমান আমার, যেখানেই বাংলাদেশিরা আমার, সেখানেই সীমান্ত আমার। আমাদেরকে যতটুকু সীমান্ত দিয়েছেন,
আমরা যেখানে বাংলাদেশিরা বসবাস করে সবাইকে নিয়ে নতুন বিশ্ব গঠন করতে চাই। আমাদের সাথে থাকবেন। নতুন বিশ্ব মঞ্চে এনসিপির নেতৃত্বে জয়গান হবে, সেই ভরসা রাখুন। পরিশেষে যারা উপস্থিত হয়েছেন, লড়াইটা জারি রাখুন। আপনারা 1 বছর ধরে মাঠে আছেন, কোনো টাকা পয়সা ছাড়া, কোনো তদবির ছাড়া, কোনো টেন্ডারবাজি ছাড়া, কোনো চাঁদাবাজি ছাড়া। আপনারা নিরেট মানুষ। এই পঙ্কিলতা থেকে মুক্ত হয়ে, যদি পাপ থেকে মুক্ত হয়ে আপনাদের এই লড়াই ধরে রাখতে পারেন, ইনশাল্লাহ এই শহীদ মিনার থেকে আমরা গণভবনে গিয়েছিলাম। আগামীতে আজকে ইনশাল্লাহ নাহিদ ইসলামের পক্ষ থেকে যে কর্মসূচি ঘোষণা করা হবে, সারা বাংলাদেশে কর্মসূচির মধ্য দিয়ে এই শহীদ মিনার থেকে ইনশাল্লাহ আমরা পার্লামেন্টে গিয়ে সরকার গঠন করব। সেই সরকার গঠনের আহ্বান জানিয়ে জাতীয় নাগরিক পার্টির প্রত্যেকটি নেতাকর্মীকে মাঠে থাকার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ সকলকে। সংগ্রামী বিপ্লবী জনতা, এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন জাতীয় নাগরিক পার্টি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক, নতুন রাজনীতির নির্ভীক যোদ্ধা, তারুণ্যের প্রতীক হাসনাত আব্দুল্লাহ। মঞ্চে আসছেন হাসনাত আব্দুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সহযোদ্ধা, আমাদের দীর্ঘ 1 বছর ধরে 3 আগস্ট থেকে শুরু করে আজকে পর্যন্ত আমরা কথা বলছি। এখন আমাদের কাজ করার সময়। আমাদের আহ্বায়ক এবং সদস্য সচিব তাদের পরবর্তী বক্তব্যে আমাদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দিবেন। আমরা সে অনুযায়ী পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করব। আমি শুধু একটা জিনিসই আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি এবং আশ্বস্ত করছি, এইখানে আমার যারা কর্মী রয়েছেন, নেতা রয়েছেন, আমরা আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি, কেউ যদি ভয় দেখায়, কেউ যদি হুমকি দেয়, আপনারা পিছু হটবেন না। আমরা জানি এলাকায় এলাকায় আপনাদেরকে বাধা দেওয়া হচ্ছে, এনসিপির কর্মীদেরকে বাধা দেওয়া হচ্ছে। আমরা দ্ব্যর্থ কণ্ঠে বলতে চাই, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, এনসিপির একটা নেতা কর্মীর দিকে যদি কেউ চোখ তুলে তাকায়, আমরা তাকে রাজনৈতিক ভাবে মোকাবেলা করব। প্রিয় এনসিপির কর্মী এবং সহযোদ্ধারা, পরবর্তীতে আমাদের আহ্বায়ক এবং সদস্য সচিব প্রয়োজনীয় দিক নির্দেশনা দিবেন। আমাদের যদি জীবনও চলে যায়, আমরা তাদের দিক নির্দেশনা বাস্তবায়ন করব। ইনকিলাব 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 ইনকিলাব। কথায় কথায় বাংলা ছাড়। এই দেশ আমার দেশ, এই দেশ আমার দেশ। এনসিপি এনসিপি। ধন্যবাদ আমাদের ক্যাপ্টেন হাসনাত আব্দুল্লাহ। সুপ্রিয় সাথী ও বন্ধুগণ, এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন গণ অভ্যুত্থানের অন্যতম মহানায়ক, জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক, আমাদের দেশ গড়তে জুলাই পদযাত্রার কমিটির সম্মানিত আহ্বায়ক সার্জিস আলম, জননেতা সার্জিস আলম। 200 বছরের ব্রিটিশ উপনিবেশিক শাসন থেকে নতুন আরেক যুগে এসেছিলাম, কিন্তু অধিকার পাইনি। 23 বছরের পাকিস্তান আমলে ছিলাম, অধিকার পাইনি। 54 বছরের স্বাধীন বাংলাদেশে ছিলাম, অধিকার পাইনি।
আজ থেকে 1 বছর আগে এই মঞ্চে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্নে খুনি হাসিনার পতন ঘটানোর ঘোষণা দেওয়া হয়েছিল। 1 বছর হয়েছে, কাঙ্ক্ষিত অধিকার পাইনি। আমরা আর হতাশার কথা বলতে চাই না। আগামীর বাংলাদেশে আমরা যে অধিকারগুলো পেতে চাই, যেভাবে বাংলাদেশকে দেখতে চাই, আমরা সেগুলো এই মঞ্চ থেকে বলতে এসেছি। 1 বছর আগে এই মঞ্চে ছাত্র জনতার প্রতিনিধি হিসেবে যারা ছিল, তাদের মধ্যে অনেকে আজ এখানে শহীদ পরিবারের সদস্য হিসেবে আছে, অনেকেই এখানে আহত যোদ্ধা হিসেবে আছে। আমরা এই মঞ্চে আজ আমার শহীদ ভাইদের হত্যার বিচার চাইতে এসেছি, আহত যোদ্ধাদের রক্ত ঝরার বিচার চাইতে এসেছি। যে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের সন্ত্রাসীরা আমার সহযোদ্ধাদের রক্ত ঝরিয়েছে, সেই সন্ত্রাসীদের বিচার চাইতে এসেছি। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে মৌলিক সংস্কারের নিশ্চয়তা চাইতে এসেছি। আমরা আমাদের অসহায় শহীদ পরিবারগুলো, একমাত্র অবলম্বন হারানো শহীদ পরিবারদের পুনর্বাসন চাইতে এসেছি। আমরা আমাদের আহত যোদ্ধাদের তাদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার অধিকার চাইতে এসেছি। আমরা আজকে এই মঞ্চে স্পষ্ট করে বলতে চাই, ওই 72-এ যেই সংবিধান একটা দলের সংবিধান ছিল, যেই সংবিধানের ড্রাফট আরেকটা দেশ থেকে পাশ হয়ে এসেছে, সেই মুজিববাদী সংবিধান এই বাংলাদেশে আর আমরা থাকতে দিতে পারি না। আমরা আজকের এই মঞ্চে মুজিববাদী সংবিধান ভেঙে চুরে শেষ করে দিয়ে নতুন সংবিধান চাইতে এসেছি। সংগ্রামী সহযোদ্ধারা, আমাদের যে লড়াই, এই লড়াই শুধু 24-এর জন্য লড়াই না। ওই 2009 সালে বিডিআর পরিকল্পিত হত্যাকাণ্ডে যাদের হত্যা করা হয়েছে, তার পিছনের প্রত্যেক কুশলীদের সর্বোচ্চ শাস্তি চাওয়ার জন্য আজকে আমরা এই মঞ্চে এসে হাজির হয়েছি। ওই শাপলা চত্বরে 13 সালে যাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তাদের পিছনে যারা কাজ করেছিল, সে সকল খুনিদের বিচার চাইতে আজকে আমরা এই মঞ্চে এসে দাঁড়িয়েছি। বাংলাদেশের আপামর ছাত্র জনতা, আমাদের সংগ্রামী সহযোদ্ধারা, আমরা শুধু আপনাদের স্পষ্ট করে একটা জিনিস বলি, এই বাংলাদেশে যেমন ইসলাম ফোবিয়ার জায়গা হবে না, ইসলাম বিদ্বেষেরও জায়গা হবে না। এই বাংলাদেশে আমরা যেমন কোন জঙ্গিকে দাঁড়াতে দিব না, তেমনি কোন জঙ্গি নাটকও করতে দিব না। এই বাংলাদেশে সিভিল সোসাইটি নামের কোন দালালকে আর ক্ষমতার চাটুকারিতা করে পার পেতে আমরা দিব না। ইনশাআল্লাহ আপনাদের সাথে আমাদের দেখা হবে সংগ্রামের রাজপথে অথবা বিজয়ে। ইনকিলাব জিন্দাবাদ, এনসিপি জিন্দাবাদ। সংগ্রামী জনতা, আজকের এই শহীদ মিনার যেন সেই 3 আগস্টের কথা মনে করিয়ে দেয়। আর আমরা অপেক্ষা করছি সেই ঐতিহাসিক নতুন বাংলাদেশের ইস্তেহারের জন্য। একটু পরেই সেটি ঘোষণা হবে। সংগ্রামী জনতা, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বারবার কারা নির্যাতিত নেতা, ডাকসুর নির্বাচিত সমাজসেবা সম্পাদক, জাতীয় নাগরিক পার্টির বিপ্লবী সদস্য সচিব, গণ অভ্যুত্থানের প্রথম রাজবন্দী জননেতা আক্তার হোসেন। জননেতা আক্তার হোসেন। আসসালামু আলাইকুম। সংগ্রামী সমাবেশ গত বছর 3 আগস্ট শহীদ মিনারে যে সমাবেশ হয়েছিল,
সেই সমাবেশে উপস্থিত থাকার ভাগ্য আমার হয় নাই, কিন্তু আমি হৃদয় দিয়ে অনুভব করি গত বছর শহীদ মিনারে যে সমাবেশ হয়েছিল সেটা নিছক কোনো জনসমাগম ছিল না। বাংলাদেশের লাখো কোটি মানুষের শোক দ্রোহ এবং শপথের সম্মিলন ছিল গত বছরের সমাবেশ। ভাইরা আমার, 24-এর অভ্যুত্থানের মধ্য দিয়ে এই বাংলাদেশে যে নতুন প্রজন্মের জন্ম হয়েছে, যে নতুন রাজনৈতিক জনগোষ্ঠীর আবির্ভাব হয়েছে, সেই নতুন রাজনৈতিক জনগোষ্ঠী এমন, যদি কোনোভাবে বাংলাদেশের কোনো কোণে কোনো বিপদ আসতে থাকে, এই প্রজন্ম জীবন দিয়ে সেই বিপদ মোকাবেলা করবে। ভাইরা আমার, নতুন যে প্রজন্মের জন্ম নিয়েছে, যে রাজনৈতিক জনগোষ্ঠীর আবির্ভাব ঘটেছে, আমরা এমন ভাবে নিজেদেরকে তৈরি করেছি, আমরা নিজেরা নিজেদেরকে জবাবদিহিতার মধ্যে রাখতে বদ্ধপরিকর। ভাইরা আমার, বাংলাদেশের মানুষেরা যুগের পর যুগ ধরে যে বঞ্চনার শিকার হয়ে এসেছে, সেই বঞ্চনা থেকে মুক্তির জন্যই আমাদের শহীদেরা জীবন দিয়েছেন। আমাদের আহতরা এখনো পর্যন্ত তারা তাদের অপূর্ণাঙ্গ দেহ নিয়ে আমাদের কাছে উপস্থিত হয়েছেন। ভাইরা আমার, নতুন যে বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি, সেই বাংলাদেশে আমরা আর বিভাজনের রাজনীতি দেখতে চাই না। এই বাংলাদেশের মানুষ হিন্দু, বৌদ্ধ, মুসলমান, এই বাংলাদেশের মানুষ খ্রিস্টান, বিহারি, চাকমা, সাঁওতাল, আমরা কারো মধ্যে কোনো পার্থক্য করতে চাই না। ভাইরা আমার, বাংলাদেশ রাষ্ট্রটিকে নতুন করে গড়ার জন্য গত বছর এই শহীদ মিনার থেকে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপের ঘোষণা দিয়েছিলেন আমাদের আহ্বায়ক। সেই ধারাকে সমুন্নত রাখতে জাতীয় নাগরিক পার্টি এনসিপি বাংলাদেশের রাষ্ট্র কাঠামোতে মৌলিক সংস্কারের কথা বলেছে। এই বাংলাদেশের রাষ্ট্র কাঠামোতে যারা ক্ষমতায় এসেছে তারা জনগণের কাছে জবাবদিহি করে নাই। আমরা এমন এক রাষ্ট্র ব্যবস্থা চাই যেখানে প্রধানমন্ত্রী থেকে মেম্বার পর্যন্ত প্রত্যেক জনপ্রতিনিধিকে জনগণের কাছে জবাবদিহিতা করতে হবে। বাংলাদেশের মানুষেরা বিগত সময়ে ক্ষমতা হস্তান্তরের সময়কালে একদলীয় যে কর্তৃত্ব দেখেছে, যে ফ্যাসিবাদী আচরণ দেখেছে, প্রশাসনের যে দলীয়করণ দেখেছে, সামনের বাংলাদেশে আমরা আর তা চাই না। ভাইরা আমার, মৌলিক সংস্কারের প্রয়োজনেই বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণের হাত থেকে বাঁচাতে হবে। বাংলাদেশের বিচার বিভাগকে কোন দলের কর্তৃত্বের মধ্যে আমরা যেতে দেব না। বাংলাদেশের সচিবালয়ে যে নীতি নির্ধারণ করা হবে, সেই নীতি যেন জনস্বার্থের পক্ষে হয়, সেটা স্বচ্ছতার সঙ্গে জনগণের কাছে উপস্থাপন করতে হবে। ভাইরা আমার, মৌলিক সংস্কারের ভিত্তিতে জাতীয় ঐক্যমত্য কমিশনে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য তৈরি হয়েছে। আমরা হয়তো অনেক প্রত্যাশা নিয়ে ঐক্যমত্য কমিশনে গেছি, মৌলিক সংস্কারের যতটুকু প্রত্যাশা পূরণ হয়েছে, বাংলাদেশের মানুষ অপেক্ষা করছে জুলাই সনদের প্রত্যেকটা কথা
বাংলাদেশে বাস্তবায়ন করতে হবে। জুলাই সনদকে কোন কাগুজে বাঘে আমরা পরিণত হতে দেব না। ভাইরা আমার, সরকার জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ প্রণয়ন করবে। আমরা সরকারের কাছে উদাত্ত কণ্ঠে আহ্বান রাখতে চাই, জুলাই ঘোষণাপত্রকে সাংবিধানিক স্বীকৃতি প্রদান করতে হবে। জুলাই সনদকে আইনি স্বীকৃতি দিতে হবে। লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার করে, এলএফও করে জুলাই সনদকে কার্যকর করতে হবে। ভাইরা আমার, জুলাই সনদের সংস্কারকে অন্তর্বর্তীকালীন সরকারকেই বাস্তবায়ন করতে হবে। ভাইরা আমার, জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র যাতে বাংলাদেশে বাস্তবায়ন করতে হয়, সেই কারণে বাংলাদেশের প্রত্যেকটা জনগণকে পাহারাদারের ভূমিকায় সজাগ দৃষ্টি রাখতে হবে। ভাইরা আমার, নতুন বাংলাদেশের যে ইশতেহার আজ ঘোষিত হবে, সেই নতুন বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে দিতে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সারা দেশের সকল নেতাকর্মী, আমাদের যুব উইং, আমাদের শ্রমিক উইং, আমাদের ছাত্র ভাইরা, বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের সকল সহযোদ্ধা, সকলকে সজাগ থাকার আহ্বান রাখিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ। ধন্যবাদ জননেতা আক্তার হোসেন। সংগ্রামী উপস্থিতি, দেশ গড়ার নতুন ইশতেহার, জাতীয় নাগরিক পার্টি এনসিপির আজকের এই যে আয়োজন, আমাদের দেশ গড়তে জুলাই পদযাত্রা শেষ করে আজকে আমাদের যে আয়োজন, এই আয়োজনে এখন জাতীয় নাগরিক পার্টি এনসিপির ইশতেহার ঘোষণা করবেন জুলাই গণ অভ্যুত্থানের মহানায়ক, 24-এর অভ্যুত্থানের এক দফার ঘোষক, এই শহীদ মিনারে 3 আগস্ট এক দফার ঘোষক জননেতা নাহিদ ইসলাম, জাতীয় নাগরিক পার্টি এনসিপির সম্মানিত আহ্বায়ক জননেতা নাহিদ ইসলাম। ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ, ক্ষমতা না জনতা, জনতা জনতা, ক্ষমতা না জনতা, দিল্লি না ঢাকা, এই দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। সংগ্রামী সমাবেশ, এখন ইশতেহার ঘোষণা হবে, কেউ দাঁড়াবেন না, সবাই নীরবে যার যার জায়গায় যার যার জায়গা নিয়ে বসে পড়ুন। এখনই নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা হবে। মঞ্চের সামনে পিছনে যারাই আছেন, আমাদের নেতৃবৃন্দ থেকে শুরু করে উপস্থিত জনতা, সবাই বসে পড়ুন, মঞ্চের পিছনেও কেউ দাঁড়াবেন না। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত জুলাই গণ অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যবৃন্দ, জুলাই গণ অভ্যুত্থানে আমাদের আহত যোদ্ধাবৃন্দ এবং সারা দেশ থেকে আগত জাতীয় নাগরিক পার্টির নেত্রী নেতা কর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ ঐতিহাসিক 3রা আগস্ট, আমাদের 1 বছর পার হচ্ছে। এই 3রা আগস্টে ঠিক 1 বছর আগে, ঠিক 365 দিন আগে আমরা এই শহীদ মিনারে সমাবেত হয়েছিলাম। আপনাদের সহ বাংলাদেশের মানুষ, এই ঢাকা শহরের মানুষ নেমে এসেছিল এই শহীদ মিনারে। এই শহীদ মিনার থেকে আমরা ঘোষণা করেছিলাম ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের সেই ঐতিহাসিক 1 দফা। এই ঐতিহাসিক 1 দফা কোনো ব্যক্তির পক্ষ থেকে নয়, কোনো দলের পক্ষ থেকে নয়, কোনো সংগঠনের পক্ষ থেকে ঘোষণা করা হয় নাই। সেই দিন 1 দফা ঘোষণা করা হয়েছিল বাংলাদেশের জনগণের পক্ষ থেকে, বাংলাদেশের অভ্যুত্থানকারী ছাত্র জনতার পক্ষ থেকে। ফলে 1 দফার প্রকৃত ঘোষক হলেন বাংলাদেশের জনগণ, বাংলাদেশের অভ্যুত্থানকারী ছাত্র জনতা এবং আমাদের শহীদ ভাই ও বোনেরা। আমাদের এই 1 দফা ঘোষণার একটা ঐতিহাসিক প্রেক্ষাপট ছিল। 1/11-এর সময় থেকে
আওয়ামী ফ্যাসিবাদের ভিত্তি তৈরি করা হয়েছিল। 15-16 বছর বাংলাদেশে কোনো গণতন্ত্র ছিল না, ভোটাধিকার ছিল না, গুম খুন নির্যাতন মানবাধিকার হরণ হয়েছে, গণহত্যা হয়েছে। সর্বশেষ কোটা সংস্কার আন্দোলন 2024-এ শিক্ষার্থীদের ন্যায্য আন্দোলনে সন্ত্রাসী ফ্যাসিস্ট পুলিশ বাহিনী নির্মমভাবে গুলি চালিয়ে আমাদের ভাই বোনদেরকে শহীদ করেছিল। আপনারা এই ইতিহাস সবই জানেন, আমি পুনরাবৃত্তি করব না। আজকে বাংলাদেশের জনগণ আর মেনে নিতে পারে নাই। বাংলাদেশের ছাত্ররা 9 দফা ঘোষণা করেছিল, কিন্তু আমরা দেখেছি এই 9 দফা এই ফ্যাসিস্ট সরকারের পক্ষে বাস্তবায়ন করা সম্ভব নয়, কারণ এই ফ্যাসিস্ট সরকারই খুনের দায়ে দায়ী ছিল। ফলে বাংলাদেশের জনগণ নিজে দায়িত্ব নিয়েছিল। দায়িত্ব নিয়ে তারা 1 দফা ঘোষণা করেছিল, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত। আমরা দায়িত্ব এবং দরদের রাজনীতির ঘোষণা দিয়েছিলাম। আমরা সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের ঘোষণা দিয়েছিলাম। আমরা বলেছিলাম আমরা এমন একটা রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করব যেখানে স্বৈরতন্ত্র আর কখনোই ফিরে আসতে পারবে না, যেখানে ফ্যাসিবাদ আর কখনোই ফিরে আসতে। দেশের বিভিন্ন জায়গায় বলেছি ফ্যাসিবাদী সরকারের পতন হয়েছে, বন্দোবস্তের বিলোপ আমরা ঘটাতে পারিনি। আজকে 1 বছর পরে এসে আমরা আমাদের সেই সীমাবদ্ধতার কথা, আমাদের ব্যর্থতার কথাও আপনাদেরকে বলতে এসেছি। আমরা পারিনি সেই পুরনো সংবিধানকে বাতিল করে একটি নতুন সংবিধান তৈরি করতে। আমরা পারিনি যে ফ্যাসিবাদী বন্দোবস্তের যে ক্ষমতার স্তম্ভ ছিল, যেই দুর্নীতি পরায়ণ অলিগার্ক ব্যবসায়ী ছিল, যেই লুটেরা অর্থনীতি ছিল, সেই অর্থনীতিকে ভেঙে দিতে। আমরা পারি নাই যেই ফ্যাসিবাদী ব্যবস্থার যেই সাংস্কৃতিক ভিত্তি ছিল, গণমাধ্যম থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে স্বৈরাচারের দোসররা ছিল তাদেরকে সম্পূর্ণভাবে পরাজিত করতে। আমরা পারি নাই সেনাবাহিনী সহ প্রশাসনকে জনগণের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে। আমরা আমাদের ব্যর্থতার কথা স্বীকার করেই আজকে আবার ওই শহীদ মিনারে সমাবেত হয়েছি আমাদের ভবিষ্যৎ কর্মসূচি নির্ধারণ করতে, আমাদের ভবিষ্যৎ বাংলাদেশের জন্য শপথ নিতে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বিগত 1 বছর আগে 1 দফার ঘোষণায় আমাদের সাথে হয়তো অনেক পক্ষ ছিল, আজকে যারা নেই আমরা আজকের দিনে তাদেরকেও স্মরণ করছি। জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করা ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দল, সকল ছাত্র সংগঠন, আমাদের শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসা, প্রাইভেট, বিশ্ববিদ্যালয়, আমাদের নারীরা, আমাদের প্রবাসী ভাই ও বোনেরা, আমাদের সর্বোপরি শহীদ হয়েছে যে সকল ভাই ও বোনেরা, তাদের পরিবারের সদস্যবৃন্দ এবং আহত যোদ্ধারা এবং বাংলাদেশের প্রতিটি প্রান্তে যারা জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করছেন, তাদেরকে স্মরণ করে আমি আমার বক্তব্য শুরু করছি আনুষ্ঠানিকভাবে। এ বক্তব্য একটু দীর্ঘ হবে, আপনারা মনোযোগের সহিত শুনবেন। আমরা ভবিষ্যতে কি রাজনীতি করব, আমরা কেমন বাংলাদেশ তৈরি করতে চাই, তার রূপকল্প আছে আজকের এই বক্তব্যে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বাংলাদেশ, আজ থেকে ঠিক 1 বছর আগে এই শহীদ মিনারে দাঁড়িয়ে আমরা ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার পতনের ডাক দিয়েছিলাম। ছাত্র শ্রমিক জনতার বিপুল আত্মত্যাগের বিনিময়ে আমরা ফ্যাসিবাদী শাসনকে পরাজিত করে এক অবিস্মরণীয় বিজয় অর্জন করেছিলাম। আমাদের সুস্পষ্ট 1 দফা দাবি ছিল, আমরা ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ করে এক নতুন রাজনৈতিক বন্দোবস্ত করতে চাই। কেবল এক ফ্যাসিবাদী শাসক হটিয়ে আরেক ফ্যাসিবাদী ব্যবস্থার উত্থানের সম্ভাবনাকে জিয়ে রেখে আমরা নিশ্চিন্তে ঘরে ফিরতে পারি নাই, বরং রাষ্ট্র সমাজে দীর্ঘদিনের জেকে বসা এই ফ্যাসিবাদী ব্যবস্থা সমূলে উৎপাদনে আপনাদের তীব্র আকাঙ্ক্ষা বাস্তবায়নের দায়িত্ব কাঁধে তুলে নিতে গত 28শে ফেব্রুয়ারি আমরা আপনাদের ছাত্র শ্রমিক জনতার রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি গঠন করেছি। গত 1 বছরে আপনারা লক্ষ্য করেছেন যে রাষ্ট্রের মৌলিক ও কাঠামোগত সংস্কারের বিভিন্ন শক্তিশালী পক্ষের বিরোধিতার মুখেও এনসিপি আপনাদের পক্ষ থেকে
মৌলিক সংস্কারের পক্ষে সুদৃঢ় অবস্থান নিয়েছে। আমরা বিশ্বাস করি এই মৌলিক সংস্কারগুলো পুরোপুরি বাস্তবায়ন ছাড়া ফ্যাসিবাদী কাঠামো ভেঙে ফেলা আমাদের পক্ষে সম্ভব হবে না। প্রিয় বাংলাদেশ, হাজার বছরের ঐতিহাসিক পরিক্রমায় বঙ্গীয় বদ্বীপের জনগোষ্ঠী হিসেবে আমরা এক সমৃদ্ধ স্বকীয় সংস্কৃতি নিয়ে দাঁড়িয়ে আছি। প্রায় 200 বছরের ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে বাংলার নিপীড়িত কৃষক ও গণমানুষের দীর্ঘ লড়াইয়ের পরিণতিতে 1947 সালে পাকিস্তান রাষ্ট্রের পতন ঘটে। কিন্তু শোষণ ও বৈষম্য থেকে এদেশের গণমানুষের মুক্তি মিলেনি। ফলে পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে 23 বছরের সংগ্রামের ধারাবাহিকতায় অর্থনৈতিক মুক্তি ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার আশায় 1971 সালে মহান মুক্তিযুদ্ধে লাখো শহীদের রক্তের বিনিময়ে আমাদের স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হয়। কিন্তু 1972 সালের মুজিববাদী সংবিধান ও তৎপরবর্তী বাকশালী অপশাসন, দুর্নীতি, দুর্ভিক্ষ ছিল মানুষের এই সুদীর্ঘ ত্যাগ এবং আকাঙ্ক্ষার প্রতি নিষ্ঠুর প্রতারণা। বাঙালি জাতীয়তাবাদের নামে জনগণের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল একটি একমুখী ও স্বেচ্ছাচারী মতবাদ। তারপরে রাষ্ট্র গঠনের নানা চড়াই উতরাই পেরোলেও স্বাধীনতার 5 দশকেও একটি রাষ্ট্র আমরা তৈরি করতে পারিনি যা গণতন্ত্র, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করে। বরং দেশে একটি নিষ্ঠুর ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা কায়েম হয়েছিল, যেখানে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ক্ষমতাসীন দলের স্বার্থে বেপরোয়া ব্যবহার করে গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছে। বিরোধী মতের কণ্ঠরোধ, গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, সর্ববাসী দুর্নীতি, অর্থ পাচারকে রাষ্ট্রীয় সংস্কৃতিতে পরিণত করা হয়েছিল। জুলাই 2024 ছাত্র শ্রমিক জনতার বিপুল গণবিস্ফোরণ ছিল দীর্ঘদিনের পুঞ্জীবিত এই অপশাসনের বিরুদ্ধে পরিবর্তনের গণরায়। আমাদেরকে স্মরণ রাখতে হবে, হাজারো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের এই নতুন স্বাধীনতা কেবল সরকার পরিবর্তনের জন্য ঘটেনি। যে ব্যবস্থার মধ্য দিয়ে ফ্যাসিবাদ কায়েম হয়, আমরা সেই ব্যবস্থার পরিবর্তন চেয়েছিলাম। ফ্যাসিবাদ পতনের বছর পূর্তিতে এই জুলাই আমরা টেকনাফ থেকে তেতুলিয়া, জাফলং থেকে সুন্দরবন, বাংলাদেশের আপামর ছাত্র শ্রমিক জনতা, আবাল বৃদ্ধ বনিতা, চায়ের টঙের দোকান থেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, চা শ্রমিক, আপনাদের সবার ভালোবাসায় সিক্ত হয়েছি। বাংলাদেশের প্রতিটি প্রান্তে আমাদের শহীদ পরিবার আর আহত ভাই বোনদের প্রত্যাশার কথা শুনেছি আপনাদের নিত্যদিনের সংগ্রাম, আকাঙ্ক্ষা ও স্বপ্নের কথা। আমাদের দলের জন্ম, এনসিপির জন্ম আপনাদের সকল শ্রম, আমাদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়ার জন্য। আপনাদের অভিযোগ, অনুযোগ, প্রত্যাশা আমাদের ভাবনাকে করেছে গভীর, আমাদের লক্ষ্যকে করেছে সমৃদ্ধ। তাই ঠিক 1 বছর পরে আমরা শহীদ মিনারে আপনাদের সামনে দাঁড়িয়ে নতুন বাংলাদেশের আমাদের সেকেন্ড রিপাবলিকের 24 দফা ইস্তেহার ঘোষণা করছি। আমাদের প্রথম দফাটি হলো নতুন সংবিধান ও সেকেন্ড রিপাবলিক। উপনিবেশ বিরোধী লড়াই, স্বাধীনতা সংগ্রাম ও জুলাই গণ অভ্যুত্থানে জনগণের সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের আকাঙ্ক্ষার ভিত্তিতে আমরা বহু ভাষা, সংস্কৃতি ও জাতির নতুন বাংলাদেশ তৈরি করব। পুরাতন ঝেড়ে ফেলে আমাদের রাষ্ট্রের নতুন যাত্রায় আমাদের প্রথম অঙ্গীকারী হচ্ছে গণপরিষদের মাধ্যমে একটা নতুন সংবিধান। জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণে আমাদের এই নতুন সংবিধান একনায়কতন্ত্র, পরিবারতন্ত্র, ফ্যাসিবাদী কাঠামোর বিলোপ করে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও জনকল্যাণমুখী রিপাবলিক ব্যক্তির জীবন, জীবিকা, মর্যাদা, অধিকার সংরক্ষণ করবে। এই নতুন সংবিধান আমাদের রাষ্ট্রের আইন, বিচার ও নির্বাহী বিভাগের মধ্যে ক্ষমতার সুনির্দিষ্ট বিভাজন ও ভারসাম্য নিশ্চিত করবে। আমরা জুলাই ঘোষণাপত্র, জুলাই সদনের সাংবিধানিক স্বীকৃতি নিশ্চিত করব। আমাদের দ্বিতীয় দফাটি হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের স্বীকৃতি ও বিচার। এই জনপদের মানুষের উপনিবেশ বিরোধী সংগ্রাম, 1971-এর মহান মুক্তিযুদ্ধের কাঙ্ক্ষিত সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠার লড়াই এবং জুলাই গণ অভ্যুত্থানে একটি বৈষম্যহীন বাংলাদেশ গঠনের প্রত্যয়ী আমাদের প্রেরণা। আমরা জুলাই
সংগঠিত গণহত্যা, শাপলা গণহত্যা, আমরা পিলখানা হত্যাকাণ্ড, গুম ও বিচার বহির্ভূত হত্যা সহ আওয়ামী ফ্যাসিবাদের সময়ে সংগঠিত সকল মানবতা বিরোধী অপরাধের দৃষ্টান্তমূলক বিচার ও শাস্তির জন্য আমরা লড়াই করব। জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের পরিপূর্ণ রাষ্ট্রীয় স্বীকৃতি, আহতদের চিকিৎসা পুনর্বাসন নিশ্চিত করে আজীবন তাদের পাশে দাঁড়াবো। জুলাইয়ের জাতীয় ঐক্য, হাজারো শহীদের আত্মত্যাগের মহিমাকে ধারণ করার জন্য আমরা জুলাইয়ের স্মৃতি রক্ষা করব এবং সবসাদের মূল মন্ত্র একই সঙ্গে রাষ্ট্রের সকল সাংবিধানিক ও বিধিবদ্ধ জবাবদিহিতা নিশ্চিতকারী প্রতিষ্ঠানের ক্ষমতা বৃদ্ধি করা হবে, যেন এই প্রতিষ্ঠানগুলো স্বাধীনভাবে কাজ করে নির্বাহী বিভাগের কর্তৃত্ব পরায়ণ হওয়ার প্রবণতা প্রতিহত করতে পারে। আমরা এমন একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই যেখানে জনগণ শুধু নির্বাচনের দিন ক্ষমতার উৎস হবে না, বরং রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা হবে। আমরা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্বাচন কমিশন আইন ওর গঠন প্রক্রিয়ায় মৌলিক পরিবর্তন সাধন করব এবং রাষ্ট্র কর্তৃক নির্বাচন ও ব্যয় নির্বাহের আইন করার মাধ্যমে নির্বাচনে কালো টাকার প্রভাব হ্রাস করব এবং সৎ ও যোগ্য প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতার সুযোগ সৃষ্টি করব। আমাদের চতুর্থ দফাটি হচ্ছে ন্যায় ভিত্তিক বিচার ব্যবস্থা ও আইন সংস্কার। আমাদের রাষ্ট্রে স্বাধীন বিচার বিভাগ ক্ষমতাবানদের পক্ষে অন্ধ অবস্থান নিবে না, বরং মজলুমকে তার প্রাপ্য ন্যায় বিচার বুঝিয়ে দিবে। এছাড়া একটি সত্যিকার জনগণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তুলতে আমরা ঔপনিবেশিক আমলের সকল আইনকে জাতীয় অগোচর করব। মৌলিক মানবাধিকার লঙ্ঘন করে এমন কোনো আইন তৈরি করা হবে না। আমরা বিচার বিভাগের আলাদা সচিবালয়কে পরিপূর্ণ আর্থিক স্বাধীনতা প্রদান সহ জট ও দীর্ঘসূত্রে কমাতে আমরা বিচারক আদালতের সংখ্যা বাড়াবো। আমরা মামলার নথিপত্রগুলোকে ডিজিটালাইজ করব এবং মামলার অগ্রগতি অনলাইন ট্র্যাকিং এর ব্যবস্থা করব। আমরা দেওয়ানি দায়ের ক্ষেত্রে আর্থিক ক্ষতিপূরণের প্রাপ্তির বিষয়ে আইনগত কাঠামো প্রণয়ন করব। মানহানির মামলায় শুধু ভুক্তভোগী ব্যক্তি আইনগত প্রতিকার চাইতে পারবেন, এই বাধ্যবাধকতা নিশ্চিত করব। আমরা গরিবদের জন্য বিনামূল্যে আইনগত সহায়তার ব্যাপ্তি বৃদ্ধি করব। কিশোর সংশোধনী ব্যবস্থার মানবিকীকরণ ও সমাজে পুনর্বাসনের সুব্যবস্থা করব। ইনশাল্লাহ আমাদের নতুন বাংলাদেশে ন্যায় বিচার নিশ্চিত করা হবে। আমাদের পঞ্চম দাবিটি হচ্ছে সেবামুখী প্রশাসন ও দুর্নীতি দমন। বাংলাদেশে আমলাতন্ত্রকে দলীয়করণের মাধ্যমে শোষণের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। আমরা প্রশাসনের সকল প্রকার রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করব। আমলাতন্ত্রকে সুদক্ষ সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে আমরা উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করব। বিভিন্ন খাতের যোগ্য বিশেষজ্ঞদের সরকারে অধিকতর অংশগ্রহণ নিশ্চিত করব। নিয়োগ, বদলি, পদায়ন ও প্রমোশনের ক্ষেত্রে মেধা এবং যোগ্যতাই হবে একমাত্র মানদণ্ড। সরকারি কর্ম কমিশনের সকল প্রশাসনের নিয়োগের ক্ষেত্রে সততা, নিরপেক্ষতা বজায় রাখতে যথাযথ নিয়োগ কাঠামো তৈরি করব। আমরা ডিজিটাল গভর্নেন্স চালুর প্রতি বিশেষ গুরুত্ব দিব। আমরা রাষ্ট্রীয় সম্পদ চুরি, দুর্নীতি, স্বজনপ্রীতি, দলীয়করণের বিচারহীনতা এবং বিচারে দীর্ঘসূত্রিতা পরিহার করে দুর্নীতির দ্রুত বিচার শাস্তির বিধান করব। সরকারের যে কোনো দাপ্তরিক দুর্নীতি প্রকাশে হুইসেল ব্লোয়ার প্রোটেকশন আইন প্রণয়ন করব। সমাজে, শিক্ষায়, সমাজে দুর্নীতি বিরোধী মূল্যবোধ এবং সচেতনতা তৈরি করব। আমাদের ষষ্ঠ দাবিটি হচ্ছে জনবান্ধব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আমরা এমন এক বাংলাদেশ গড়তে চাই যেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ আর সাধারণ মানুষকে ভয় দেখিয়ে ওয়ারেন্ট ছাড়া তুলে নিয়ে যেতে পারবে না। আমরা ঔপনিবেশিক আমলের 1861 আমরা গড়ে তুলব এমন কাঠামো যেখানে পুলিশ হবে মানবাধিকারের রক্ষক, নাগরিকের সেবক। আমরা পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনীর রাজনৈতিক অপব্যবহার বন্ধে ও তাদের বদলি পদায়নে স্বচ্ছ ব্যবস্থা চালু করতে একটি স্থায়ী পুলিশ কমিশন গঠন করব। যে কোনো গ্রেফতারের ক্ষেত্রে ওয়ারেন্ট বা সুস্পষ্ট কারণ উল্লেখ করতে হবে। গ্রেফতারকারীর উপর পুলিশের পদবি ও পরিচয় স্পষ্টভাবে জানানো হবে। আমরা চালু করব কমিউনিটি ভিত্তিক পুলিশিং এবং মানবাধিকার কেন্দ্রিক প্রশিক্ষণ। সহিংস অপরাধের প্রতি আমাদের থাকবে জিরো টলারেন্স। আমরা র্যাব বিলুপ্ত করব এবং আমরা গোয়েন্দা সংস্থাকে রাজনৈতিক স্বার্থে ও মানবাধিকার লঙ্ঘনে
ব্যবহার বন্ধ করে সুস্পষ্ট আইনি কাঠামো তৈরি করব। আমাদের সপ্তম দাবিটি হচ্ছে গ্রাম পার্লামেন্ট ও স্থানীয় প্রশাসন, স্থানীয় সরকার। মানুষ গ্রাম ছেড়ে শহরে চলে এসেছে, এতে শহরগুলোর ওপর চাপ বাড়ছে এবং গ্রামীণ অর্থনীতি দুর্বল হচ্ছে। আমরা গ্রামের স্বকীয়তা অক্ষুণ্ণ রেখে শহরের সুবিধা গ্রামে পৌঁছে দিতে চাই। আমরা গ্রামে উৎপাদন ও বিনিয়োগের সুযোগ বাড়িয়ে স্বনির্ভর গ্রাম তৈরি করব। আমরা স্থানীয় পর্যায়ে শাসন ব্যবস্থায় জনগণের অংশগ্রহণ নিশ্চিতে গ্রাম পার্লামেন্ট গঠন করব এবং এই পার্লামেন্টের হাতে স্থানীয় সমস্যা সমাধান ও উন্নয়ন তদারকির দায়িত্ব অর্পণ করব। আমরা স্থানীয় সরকার কাঠামোকে শক্তিশালী করার মাধ্যমে ক্ষমতার বিকেন্দ্রীকরণ নিশ্চিত করব এবং স্থানীয় সরকারকে স্থানীয় উন্নয়নের কেন্দ্রবিন্দুতে পরিণত করব। আমরা সংসদ সদস্যের ক্ষমতার অপব্যবহার বন্ধ করে স্থানীয় নির্বাচিত জনপ্রতিনিধিকে ক্ষমতায়িত করব। একই সাথে সামাজিক জবাবদিহিতা ও দায়বদ্ধতা নিশ্চিতকারী কাঠামোগুলোকে যেন দায়িত্ব পালন করতে পারে সেটা নিশ্চিত করব। আমরা একটি স্বাধীন স্থানীয় সরকার কমিশন গঠন করব, যা স্থানীয় সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান যেন ভূমিকা পালন করে তা নিশ্চিত করবে। আমাদের অষ্টম দফাটি হচ্ছে স্বাধীন গণমাধ্যম ও শক্তিশালী নাগরিক সমাজ। আমরা সংবাদ মাধ্যমের শতভাগ স্বাধীনতায় বিশ্বাস করি এবং যথাযথ আইনি ও নীতি কাঠামোর মাধ্যমে সেটি নিশ্চিত করব। আমরা প্রেস কাউন্সিলকে যুগোপযোগী এবং কার্যকর করব। এছাড়া নির্দিষ্ট কোনো ব্যক্তি, গোষ্ঠী বা কর্পোরেশনের কাছে যাতে বহু গণমাধ্যমের প্রতিষ্ঠাতার মালিকানা কুক্ষিগত না হয়, রাজনৈতিক দলের স্বার্থে হাতিয়ার না হয়, সেটা নিশ্চিত করব। আমরা নিশ্চিত করব গণমাধ্যম যেন জনগণের কাছে দায়বদ্ধ থাকে। আমরা গণতান্ত্রিক জবাবদিহিতা শক্তিশালী করার প্রয়াসে নাগরিক সমাজের সক্রিয়তা ও স্বাধীন মত প্রকাশের সুযোগে অবারিত করতে নাগরিক সমাজের অংশীজনের সমন্বয়ে একটি শক্তিশালী নীতি কাঠামো তৈরি করব। আমরা গণমাধ্যমে মিস ইনফরমেশন, গুজব ও বিভ্রান্তিকর সংবাদের বিরুদ্ধে জনগণের সুরক্ষা নিশ্চিত করব। আমাদের নবম দাবিটি হচ্ছে সার্বজনীন স্বাস্থ্য। আমরা এমন একটি স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলব যেখানে অর্থের অভাবে কেউ চিকিৎসা থেকে বঞ্চিত হবে না। এমন জরুরি চিকিৎসা ব্যবস্থা গড়ে তুলব যাতে হাসপাতালে পৌঁছানোর আগেই অ্যাম্বুলেন্সে জীবন রক্ষাকারী চিকিৎসা শুরু করা যায়। আমরা ইলেকট্রনিক হেলথ রেকর্ড সিস্টেম চালু করব, ফলে নাগরিকের হেলথ কার্ড, হেলথ আইডি থাকবে, সেখানে সকল তথ্য ডিজিটালি সংরক্ষণ থাকবে। আমরা প্রাথমিক স্বাস্থ্যসেবা শক্তিশালী করব। আমরা জাতীয় ইউএচআর এর সঙ্গে সমন্বিত করব যাতে রোগী এক হাসপাতাল থেকে আরেকটিতে সহজে চিকিৎসা চালিয়ে যেতে পারে। আমরা স্বাস্থ্যকর্মীদের ন্যায্য বেতন, ক্যারিয়ারে অগ্রগতির সুনির্দিষ্ট পদ্ধতি, নারী স্বাস্থ্যকর্মীদের জন্য কর্মক্ষেত্রে ডে কেয়ার সেন্টার সহ নারী বান্ধব পদক্ষেপ গ্রহণ করব। স্বাস্থ্যকর্মীদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে সহিংসতা অবসান ঘটাতে কার্যকর নীতি গ্রহণ করব। আমরা জনপদের মানুষের জন্য নতুন ও কার্যকরী চিকিৎসা আবিষ্কার করতে আমরা বিশ্বমানের একটি জাতীয় বায়োব্যাংক প্রতিষ্ঠা করব। আমাদের 10 নম্বর দাবিটি হচ্ছে জাতি গঠনে শিক্ষানীতি। আমরা শিক্ষা খাতে বরাদ্দ বাড়িয়ে ভবিষ্যতের উদ্ভাবন, শিল্পায়ন ও অর্থনীতির জন্য প্রস্তুত একটি দক্ষ জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তুলব। শিক্ষা পণ্য নয়, অধিকার। বিজ্ঞান, গণিত, প্রকৌশল ও চিকিৎসায় শক্ত ভিত তৈরিতে আমাদের থাকবে বিশেষ পরিকল্পনা। আমাদের ইতিহাস, ভাষা ও সংস্কৃতি চর্চার মাধ্যমে শিক্ষা ব্যবস্থা নৈতিকতা ও গণতান্ত্রিক মূল্যবোধ সম্পন্ন সুনাগরিক তৈরি করবে। শিক্ষার ভিত্তি দৃঢ় করার জন্য প্রাথমিক, মাধ্যমিক ও কারিগরি শিক্ষাকে গুরুত্ব দেওয়া হবে এবং উচ্চশিক্ষার মূল্য লক্ষ্য হবে মানসম্পন্ন গবেষণার মাধ্যমে জ্ঞান সৃষ্টি করা। আমরা সংশ্লিষ্ট অংশীজনের সাথে আলোচনা করে বাংলা মাধ্যম, মাদ্রাসা ও ইংরেজি মাধ্যম সহ বিদ্যমান সকল ধরনের শিক্ষা মাধ্যম ও পদ্ধতিগুলোর মধ্যে যৌক্তিক সমন্বয় করব। কর্মমুখী বৃত্তিমূলক নার্সিং শিক্ষা ও দক্ষতা প্রশিক্ষণকে আন্তর্জাতিক মানের আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তুলব যাতে নাগরিকের জন্য কর্মসংস্থান তৈরি হয়। আমরা শিক্ষকের মর্যাদা প্রতিষ্ঠান অংশ হিসেবে বহির্বিশ্বের সাথে সঙ্গতি রেখে পৃথক বেতন কাঠামো বাস্তবায়ন ও রাষ্ট্রীয় নীতি ও পদক্ষেপ গ্রহণ করব। এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে পর্যায়ক্রমে জাতীয়করণ করা হবে। শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের রাজনীতি ও তার উপর জাতীয় রাজনীতির প্রভাব বিষয়ে সংশ্লিষ্টদের মতামতের ভিত্তিতে গ্রহণযোগ্য নীতিমালা প্রণয়ন করা হবে। আমাদের 11 নম্বর দফাটি হচ্ছে গবেষণা, উদ্ভাবন ও তথ্য প্রযুক্তি বিপ্লব। আমরা উন্নত বিশ্ব থেকে প্রযুক্তি স্থানান্তর ও দেশে প্রযুক্তি জ্ঞান সম্পন্ন দক্ষ মানব সম্পদ তৈরিতে বিশেষ উদ্যোগ গ্রহণ করব।
আমরা বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি আমলাতান্ত্রিক হস্তক্ষেপ বন্ধ করব। তথ্য ও সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে কমিশন গঠন করব। আমাদের 12তম দফাটি হচ্ছে ধর্ম, সম্প্রদায় ও জাতিসত্তার মর্যাদা। ঐতিহাসিকভাবে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত হওয়া সত্ত্বেও মানুষের ধর্মীয় পরিচয় ও আচরণকে রাজনৈতিক বিবেচনায় নির্যাতনের উপলক্ষ হিসেবে ব্যবহার করা হয়েছে। আমরা সকল ধর্ম, সম্প্রদায় ও জাতিগোষ্ঠীর ধর্মীয়, নৃতাত্ত্বিক ও সাংস্কৃতিক অধিকার প্রতিষ্ঠা করার মাধ্যমে একটা বহু ভাষা, বহু সংস্কৃতি ও বহু জাতিভিত্তিক বাংলাদেশ গড়ব। আমরা ধর্মীয় মূল্যবোধ এবং ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাশীল থাকব। ইসলাম বিদ্বেষ, সাম্প্রদায়িকতা এবং জাতি পরিচয়ের কারণে যে কোনো প্রকার বৈষম্যমূলক আচরণ, নির্যাতন ও নিপীড়নকে আমরা শক্ত হাতে প্রতিহত করব। আমরা এই ঘটনার মোকাবেলায় স্বাধীন তদন্তের এখতিয়ার সম্পন্ন মানবাধিকার কমিশনে একটি বিশেষ সেল গঠন করব। আমরা হিন্দু সম্প্রদায়ের বেদখলকৃত জমি উদ্ধারে কার্যকর ব্যবস্থা গ্রহণ করব। দলিত, হরিজন, তফসিলি সম্প্রদায়ের সমাজের পিছিয়ে পড়া অংশে বিকাশে আমরা কার্যকর পদক্ষেপ গ্রহণ করব। আমরা আজানের জন্য 2 মিনিট বিরতি নিচ্ছি। দুই মিনিটের বিরতি চলবে। সবাই নিজ নিজ জায়গায় বসুন। আমাদের পুরো ইশতেহার পাঠ আজানের পরেই শুরু হবে। ইশতিহার পাঠের মাধ্যমে আমাদের কর্মসূচি শেষ হবে। আপনারা একটু ধৈর্য ধরে বসেন। আজানের বিরতি চলছে। আপনারা সভাস্থলের পরিবেশকে সুশৃঙ্খল করার জন্য যে যেখানে রয়েছেন সেখানে বসে পড়ুন। আজান শেষ, আমাদের ইশতেহারের বাকি অংশগুলো এখনই পড়া হবে। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আমাদের 13তম দফাটি হচ্ছে নারীর নিরাপত্তা, অধিকার ও ক্ষমতায়ন। জুলাই গণ অভ্যুত্থানে নারীদের ব্যাপক অংশগ্রহণ, নেতৃত্বের পরেও রাষ্ট্রীয় জাতীয় জীবনে ব্যাপক হারে নারীদের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করতে পারা যায়নি। আমরা নারীর ক্ষমতায়ন বাড়াতে নিম্নকক্ষে 100টি সংরক্ষিত আসনে নারী প্রতিনিধিদের সরাসরি নির্বাচনের ব্যবস্থা করব, যার সংখ্যা রাজনীতিতে নারী অংশগ্রহণের বৃদ্ধির সাথে সাথে হ্রাস করা হবে। উত্তরাধিকার সম্পত্তিতে নারীর প্রাপ্য অধিকার দ্রুত বুঝে পেতে সর্বপ্রকার আইনি সহায়তা প্রদান করা হবে। বেসরকারি, সরকারি প্রতিষ্ঠানে নিয়োগ, পদোন্নতি ও বেতন কাঠামোতে নারী পুরুষ বৈষম্য দূর করতে প্রয়োজনীয় নীতিমালা গ্রহণ করা হবে। পরিবার ও আমাদের সার্বিক অর্থনীতিতে গৃহিণী নারীদের অবদান দেশজ উৎপাদন হিসেবে মর্যাদা পাবে ও দেশজ উৎপাদনের অন্তর্ভুক্ত হবে। প্রতিটি থানায় নারী সহিংসতা প্রতিরোধে সেল ও নারী পুলিশ নিয়োগ বাধ্যতামূলক করা হবে। এর মধ্যে সম্পন্ন
এবং ভিকটিমদের ব্যক্তি পরিচয় গোপন রাখার জন্য গণমাধ্যম নীতিমালা জারি করা হবে। কর্মক্ষেত্রে ব্রেস্ট ফিডিং ও স্যানিটারি উপকরণ ব্যবহারের নির্দিষ্ট স্থান রাখার নিয়ম করা হবে। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, কর্মক্ষেত্র, অনলাইন, যানবাহনে নারীদের হয়রানি ও নির্যাতন প্রতিরোধে আইনি কাঠামোর যথাযথ সংস্কারের মাধ্যমে কঠোর শাস্তির বিধান করা হবে। নারীদের শ্রমবাজারে অংশগ্রহণ নিশ্চিত করতে উন্নত মানের চাইল্ড কেয়ার ও বয়স্ক সেবা সার্ভিস গড়ে তোলায় প্রণোদনা দেওয়া হবে। স্বল্প আয়ের পরিবারকে চাইল্ড কেয়ার ভর্তুকি করা হবে। আমরা কর্মজীবীদের পূর্ণ বেতনে অন্তত 6 মাস মাতৃত্বকালীন ও 1 মাস পিতৃত্বকালীন ছুটি নিশ্চিত করব। নারীদের মাতৃত্বকালীন প্রজনন স্বাস্থ্য নিশ্চিত করতে আমরা যথাযথ উদ্যোগ গ্রহণ করব। নারীদের কর্মসংস্থানে নিরাপদ যাতায়াতের জন্য বিশেষ বাস সার্ভিসের ব্যবস্থা চালু করা হবে। সকল নারীরা যেন প্রয়োজনীয় স্বাস্থ্য সামগ্রীর প্রাপ্যতা সুলভে যথাযথ উদ্যোগ গ্রহণ করা হবে। অনুন্নত পিছিয়ে পড়া অঞ্চল, মাদ্রাসা ও পাহাড়ি অঞ্চলের স্বল্প আয়ের পরিবারের নারীদের উচ্চশিক্ষার জন্য বৃত্তি চালু করব। বাল্য বিবাহ, যৌতুক বন্ধের জন্য সচেতনতা বৃদ্ধির কার্যক্রমে ধর্মীয় ও রাজনৈতিক নেতাদের সম্পৃক্ত করা হবে। আমাদের 14তম দফাটি হচ্ছে মানব কেন্দ্রিক ও কল্যাণমুখী অর্থনীতি। অর্থনীতির মূল ভিত্তি হওয়া উচিত মর্যাদা সম্পন্ন মানুষ। অর্থনীতির পরিকল্পনার কেন্দ্রবিন্দুতে থাকতে হবে মানুষের সামগ্রিক বিকাশ। কেবল দক্ষতা নয়, মানুষের উদ্দেশ্য, মূল্যবোধ ও সামাজিক দায়বোধ গঠনে বিনিয়োগ করতে হবে। আমরা বাজার ভিত্তিক কিন্তু কল্যাণমুখী অর্থনৈতিক দর্শন মেনে একটি আধুনিক অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা একটি প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থা প্রতিষ্ঠা করব, যেখানে সিন্ডিকেটের দৌরাত্ম্য বরদাস্ত করা হবে না, অলিগার্ক শ্রেণীর প্রভাব ধ্বংস করা হবে এবং ক্ষুদ্র ও মাঝারি ব্যবসার বিকাশ নিশ্চিত করা হবে। আমরা উন্নয়নকে শুধু জিডিপির সংখ্যা দিয়ে পরিমাপ করব না। নাগরিকের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, ইন্টারনেট এসব মৌলিক সেবা এবং সেবার মান ও প্রাণ প্রকৃতি পরিবেশের সুরক্ষাই হবে আমাদের উন্নয়নের মানদণ্ড। আমরা বেকার ভাতা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, বিশেষ চাহিদা সম্পন্ন নাগরিক ভাতা, শিশু ভাতা প্রভৃতি সামাজিক সুরক্ষা সেবাকে নাগরিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করব। পথ শিশু ও ছিন্নমূল মানুষদের জন্য আমরা পুনর্বাসন, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানের মাধ্যমে অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করব। আমরা কর কাঠামোর ন্যায্য সংস্কারের মাধ্যমে ধনী গরিবের বৈষম্য কমিয়ে আনব এবং সুষম উন্নয়ন নিশ্চিত করব। মধ্যম আয়ের ফাঁদ ও চতুর্থ শিল্প বিপ্লবের তথ্য প্রযুক্তিগত চ্যালেঞ্জ মোকাবেলা আমরা প্রণয়ন করব একটি দূরদৃশ্য সমন্বিত পরিকল্পনা। আমরা ব্যাংকিং ও আর্থিক খাতের বিদ্যমান কাঠামোকে শক্তিশালী করব। বাংলাদেশ ব্যাংককে পূর্ণ স্বাধীনতা দিব ঋণ খেলাপি রোধে একক ক্রেডিট আইডি সহ ন্যাশনাল ক্রেডিট রেটিং সিস্টেম চালু করতে। পুঁজিবাজার সংস্কার এবং সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন পুনর্গঠন করব এবং এই খাতে সুশাসন প্রতিষ্ঠা করব। আমাদের 15তম দফাটি হচ্ছে তারুণ্য কর্মসংস্থান। আজ বাংলাদেশে প্রায় 30 লাখ বেকার, এদের প্রতি 3 জনেই 2 জন তরুণ। সকল কর্মক্ষম নাগরিক আমরা রপ্তানিমুখ শ্রম ঘন শিল্পের বহুমুখীকরণ এবং দক্ষ মানব সম্পদ গড়ে তুলব। কর্মক্ষেত্রে প্রায়োগিক দক্ষতা বৃদ্ধি করতে শিক্ষা জীবনে সরকারি ও বেসরকারি ক্ষেত্রে বেতনভুক্ত ইন্টার্নশিপ সুযোগের সম্প্রসারণ করব। প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষাগুলোতে প্রশ্ন ফাঁস, দুর্নীতি, সুপারিশ ও স্বজনপ্রীতি সম্পূর্ণ দূর করে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করব এবং গ্রেড ভিত্তিক সমন্বিত পরীক্ষা ব্যবস্থা চালু করব। আমরা তরুণ উদ্যোক্তাদের জন্য উদ্ভাবন ও সৃজনশীলতা সহায়ক পরিবেশ তৈরি করব। আমরা জেলা ভিত্তিক ফ্রিল্যান্সিং এবং রিমোট ওয়ার্ক হাব গড়ে তুলব, পেমেন্ট প্ল্যাটফর্ম, কোয়ার্কিং স্পেস ও উচ্চগতির ইন্টারনেট ব্যবস্থা করব। বিদেশেও দক্ষ মানব সম্পদ রপ্তানির লক্ষ্যে আইটি, স্বাস্থ্যসেবা, নার্সিং, ব্যবস্থাপনা ইত্যাদি খাতে বিশেষ গুরুত্ব দিব। এই জন্য আমরা সেক্টর ও দেশভিত্তিক সুনির্দিষ্ট দক্ষতা ও ভাষা বিষয়ে প্রশিক্ষণ দিব। আমরা তরুণদের মাদক ও অপরাধ প্রবণতা রোধে প্রতিটি জেলা আন্তর্জাতিক মানে ক্রিয়া কমপ্লেক্স তৈরি করব। আমরা চাই তরুণরা শুধু চাকরি খুঁজবে না, চাকরি তৈরি করবে, এরকম অর্থনৈতিক পরিবেশ তৈরি হবে। বহুমুখী বাণিজ্য এবং শিল্পায়ন নীতি। বাংলাদেশের ভবিষ্যৎ অর্থনীতিকে টেকসই করতে হলে রপ্তানির বহুমুখীকরণ ও বিকল্প বাজারে প্রবেশাধিকারের বিনিয়োগ এখন সময়ের দাবি। রপ্তানি বাজারের সম্প্রসারণে আমরা বিভিন্ন দেশ ও ব্লকের সাথে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক মুক্ত বাণিজ্য চুক্তি করব। আমরা গার্মেন্টসের বাইরে উচ্চ সম্ভাবনাময় শ্রমঘন খাতগুলোতে বিনিয়োগ ও প্রণোদনা জোরদার করব, যেমন চামড়া, পাদুকা শিল্প, আসবাব ও হোম ডেকোর, লাইট ইঞ্জিনিয়ারিং, কৃষি প্রক্রিয়াজাত পণ্য প্রভৃতি।
পাশাপাশি আমরা বিভিন্ন উচ্চ মূল্য সংযোজন খাত যেমন ঔষধ শিল্প, ইলেকট্রনিক্স ও তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রসারে বিশেষ নীতি সহায়তা প্রদান করব। এলডিসি থেকে উত্তরণের ফলে দেশের ঔষধ শিল্পে সৃষ্ট সম্ভাব্য সংকট মোকাবেলায় আমরা কার্যকর পদক্ষেপ নিব। ব্যবসা সহজীকরণ, জ্বালানি নিরাপত্তা ও আধুনিক অবকাঠামো নির্মাণের মাধ্যমে আমরা বাংলাদেশকে বৈদেশিক বিনিয়োগের এক আকর্ষণীয় গন্তব্যে পরিণত করব। আমরা 50 বছর মেয়াদী শিল্প উন্নয়নের মহাপরিকল্পনা প্রণয়নে শিল্প খাতের বিশিষ্ট ব্যবসায়ী, গবেষক, নীতি নির্ধারিত সমন্বয়ে একটি কমিশন গঠন করব। আমাদের 17তম দফাটি হচ্ছে টেকসই কৃষি ও খাদ্য সার্বভৌমত্ব। আমাদের নতুন বাংলাদেশে কৃষি পণ্যের সরবরাহ ও ন্যায্য মূল্য নিশ্চিত হবে, পাশাপাশি ক্রেতার স্বার্থ সংরক্ষণ করা হবে। আমরা কৃষিতে আধুনিক যন্ত্রপাতি, জলবায়ু সহনশীল জাতের বীজ, পরিবেশ বান্ধব সার এবং প্রযুক্তি নির্ভর সহায়তার উপর যথাযথ ভর্তুকি প্রদান করব, যার মাধ্যমে উৎপাদনশীলতা এবং লাভজনকতা বাড়ানো হবে। কৃষি সম্প্রসারণ কার্যক্রমকে দক্ষ ও আধুনিক করে তোলা হবে, প্রশিক্ষণ এবং মোবাইল ভিত্তিক পরামর্শ সেবা সহজলভ্য করা হবে। আমরা কৃষি উৎপাদন ও সরবরাহ পরিস্থিতি বুঝতে একটি ডাইনামিক জাতীয় ডেটাবেস তৈরি করব। খাদ্যদ্রব্যের দাম স্থিতিশীল রাখতে আমরা টিসিবির মাধ্যমে ন্যায্য মূল্য খাদ্য বিক্রি, বাজার বাফারিং অপারেশন এবং প্রয়োজনীয় আমদাকে কৃষি উৎপাদন পরিস্থিতির সাথে সমন্বয় করে পরিচালনা করব। কৃষি উপকরণে ভেজাল রোধে কঠোর নজরদারি ও জবাবদিহিমূলক লাইসেন্স ব্যবস্থা গড়ে তোলা হবে। বিষমুক্ত এবং পুষ্টিকর খাদ্য উৎপাদন এবং কৃষি প্রক্রিয়াজাতকরণে বিনিয়োগ উৎসাহিত করে কৃষিকে রপ্তানিমুখী এবং টেকসই খাতে রূপান্তর করা হবে। একই সঙ্গে দেশীয় বীজ গবেষণা, সংরক্ষণ, বিতরণ ও সক্ষমতা বৃদ্ধি করে শুধু খাদ্য নিরাপত্তা নয়, খাদ্য সার্বভৌমত্ব নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার। শ্রমিক, আমাদের 18তম দফাটি হচ্ছে শ্রমিক কৃষকের অধিকার। আমরা বাংলাদেশের প্রাতিষ্ঠানিক, অপ্রাতিষ্ঠানিক কৃষি, গৃহ, অভিবাসী, পরিবহন ও স্বনিয়োজিত সকল শ্রমিকের স্বীকৃতি ও আইনি সুরক্ষা নিশ্চিত করব। আমরা দিনমজুর, চা শ্রমিক, গৃহকর্মী, নির্মাণ কর্মী, পরিবহন কর্মী সহ সকল নিম্ন আয়ের শ্রমিকের অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করতে অঞ্চল ভিত্তিক আয় সক্ষমতা ও ক্রয় ক্ষমতার নিরিখে একটি সমন্বিত ন্যূনতম মজুরি কাঠামো তৈরি করব। আমরা শ্রমিকদের সামাজিক সুরক্ষা, আইনি সুরক্ষা ও পরিবেশ জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব থেকে রক্ষা করব। আমরা শ্রমিকদের জীবন ও জীবিকার সামগ্রিক সুরক্ষার জন্য স্থায়ী শ্রম কমিশন গঠন করব। আমাদের লক্ষ্য প্রতিটি কৃষকের জন্য মর্যাদাপূর্ণ, নিরাপদ ও লাভজনক জীবিকা নিশ্চিত করা। কৃষকের কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করতে আমরা হিমাগার, সরাসরি বিক্রয় কেন্দ্র, পরিবহন সেবা সম্প্রসারণ করে মধ্যস্বত্বভোগীদের প্রভাব কমানোর চেষ্টা করব। আমরা এরিয়া ইয়েল্ড ইন্ডেক্স ভিত্তিক কৃষি বীমা চালু করে কৃষকদের উৎপাদন ঝুঁকি হ্রাস করব। আমাদের 19তম দফাটি হচ্ছে জাতীয় সম্পদ ব্যবস্থাপনা। আমরা জাতীয় প্রাকৃতিক সম্পদের উপর জনগণের সার্বভৌম মালিকানা প্রতিষ্ঠা করব। প্রাকৃতিক সম্পদ অনুসন্ধান ও আহরণে আমরা দেশীয় সক্ষমতা বৃদ্ধি করব। আমাদের নীতিমালায় প্রাকৃতিক সম্পদ ব্যবহার হবে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের চাহিদার সমন্বয় করে। এছাড়া প্রাকৃতিক সম্পদে স্থানীয় জনগণের ন্যায্য হিস্সা নিশ্চিত করা হবে। আমরা বেপরোয়া অবৈধভাবে কয়লা, গ্যাস, পাথর ও খনিজ সম্পদের অনুসন্ধান ও নিঃসরণ নিয়ন্ত্রণ কমাবো এবং সকল প্রাকৃতিক সম্পদ উত্তোলনে জাতীয় স্বার্থের সুরক্ষার ভিত্তিতে আন্তর্জাতিক চুক্তি পুনর্বিন্যাস করব। সমুদ্র সীমা ও এক্সক্লুসিভ ইকোনমিক জোনে মৎস্য ও খনিজ সম্পদের টেকসই ব্যবহার নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তির প্রসার ঘটাবো। আমাদের 20তম দফাটি হচ্ছে নগরায়ন, পরিবহন ও আবাসন পরিকল্পনা। অপরিকল্পিত নগরায়নের ফলে আমাদের শহরগুলো বসবাসের অযোগ্য হয়ে গিয়েছে। আমরা রাজধানী সহ শহরগুলোতে নদী ও খাল কেন্দ্রিক নগর ব্যবস্থাপনা এবং সমন্বিত উচ্চগতির গণপরিবহনমুখী ও নিরাপদ যাতায়াত ব্যবস্থা গড়ে তুলব। বায়ু দূষণ মোকাবেলা, সুপেয় পানির সুব্যবস্থা, বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন, খাল, দখলকৃত জমি উদ্ধার ও জনপরিসর তৈরি করব। পাশাপাশি নিম্ন মধ্যবিত্তদের জন্য ভর্তুকিযুক্ত সামাজিক আবাসন, এলাকাভিত্তিক বাড়ি ভাড়া নীতি কাঠামো তৈরির মাধ্যমে শহরগুলোর সব শ্রেণী পেশার মানুষকে বসবাসযোগ্য করে তুলতে হবে। শহর অঞ্চলে বসবাসরত দরিদ্র ভাসমান জনগোষ্ঠীর জন্য আমরা সামাজিক নিরাপত্তা ব্যবস্থা তৈরি করব। শুধু আধুনিকায়ন নয়, আমাদের নগর পরিকল্পনায় আমাদের ইতিহাস, ঐতিহ্য, প্রাণ প্রকৃতি এবং সভ্যতাগত পরিচয় অক্ষুণ্ণ রাখা হবে। আমরা গ্রাম ও শহরের প্রতিটি ওয়ার্ডে খেলার মাঠ ও সবুজ স্থান সংরক্ষণ বাধ্যতামূলক করব। আমাদের 21তম দফাটি হচ্ছে জলবায়ু সহনশীলতা ও নদী সমুদ্র রক্ষা।
আমরা একটি জলবায়ু সহনশীল দূষণমুক্ত পরিকল্পিত বাংলাদেশ গড়ব, যেখানে নদী, বায়ু ও জীববৈচিত্র্য রক্ষায় সবুজ প্রযুক্তি ব্যবহার করা হবে। বড় বড় শহর ও তার আশেপাশের এলাকাকে আমরা নো ব্রিক কিল জোন হিসেবে ঘোষণা করব। আমরা সামাজিক বনায়নে বিশেষ গুরুত্ব আরোপ করব। আমরা অপরিকল্পিত বালু, পাথর, খনিজ উত্তোলন, বনজ সম্পদ ধ্বংসে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করব। উপকূলীয় অঞ্চলে জলবায়ু দুর্যোগ, লবণাক্ততা ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ঝুঁকিতে থাকা মানুষের জন্য আমরা নিরাপদ বাসস্থান ও অবকাঠামো নির্মাণ করব। নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন বা ব্যবহার বাড়িয়ে জ্বালানির নিরাপত্তা ও পরিবেশের সংরক্ষণের টেকসই ভিত্তি গড়ে তুলব। বঙ্গোপসাগরে আমাদের সমুদ্র সীমা ঘিরে একটি সুনীল অর্থনীতি গড়ে তুলব ও বঙ্গোপসাগরের রাজনৈতিক হিস্সা দেশের জনগণের অভিপ্রায়ের মাধ্যমে নিশ্চিত করব। আমাদের 22তম দফাটি হচ্ছে প্রবাসী বাংলাদেশিদের মর্যাদা ও অধিকার। আমরা মনে করি প্রবাসী বাংলাদেশিরা কেবল রেমিটেন্সের উৎস নয়, তারা রাষ্ট্রের সম্মান, সংগ্রাম ও পুনর্গঠনের অন্যতম অংশীদার এবং বিদেশে বাংলাদেশের দূত। আমরা প্রবাসী শ্রমিকদের স্বাস্থ্যসেবা ও সার্বিক কল্যাণ নিশ্চিতে কাজ করব। কোনো প্রবাসী শ্রমিক মারা গেলে তার মরদেহ হয়রানি মুক্তভাবে দেশে আনার ব্যবস্থা করব। সর্বপ্রকারে তার পরিবারকে সহায়তা করব। প্রবাসীদের জন্য ভোটাধিকার, দূতাবাস ও বিমানবন্দরগুলোতে হয়রানি মুক্ত সেবা, জরুরি সহায়তা তহবিল, দেশে নিরাপদ বিনিয়োগ ও ডিজিটাল সরকারি সেবা নিশ্চিত করব। আমাদের 23তম দফাটি হচ্ছে বাংলাদেশপন্থী পররাষ্ট্রনীতি। আমরা বিশ্বাস করি বাংলাদেশের স্বার্থে আমাদের পররাষ্ট্রনীতি সবসময় দলীয় স্বার্থ ও সংকীর্ণতার ঊর্ধ্বে থাকবে। এনসিপি বাংলাদেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা, আঞ্চলিক অখণ্ডতা ও মর্যাদা ও স্বাধীন পররাষ্ট্রনীতি রক্ষার প্রশ্নে আপোষহীন থাকবে। আমরা পারস্পরিক সম্মান ও সমমর্যাদার ভিত্তিতে বৈদেশিক সম্পর্ক গড়ে তুলব। আমাদের অভ্যন্তরীণ বিষয়ে যে কোনো বৈদেশিক হস্তক্ষেপ দৃঢ় হাতে প্রতিহত করব। সীমান্ত হত্যা বন্ধে ও আন্তর্জাতিক নদীসমূহের পানির ন্যায্য হিস্সা বুঝে নিতে কূটনৈতিক ও রাজনৈতিক পর্যায়ে সর্বোচ্চ দৃঢ় ভূমিকা নেওয়া হবে। আমরা দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক কূটনীতির মাধ্যমে রোহিঙ্গা সংকটের মানবিক সমাধান করব। আমরা মুসলিম প্রধান রাষ্ট্রসমূহের সাথে সুদৃঢ় সম্পর্ক গড়ে তুলব। আমরা শান্তি, গণতন্ত্র, অর্থনৈতিক নিরাপত্তা, পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সার্ক, আসিয়ান, ওআইসি, জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে সক্রিয় অংশীদারিত্ব গড়ে তুলব। শুধুমাত্র স্টেট অ্যাক্টর নয়, প্রতিটা দেশের আন্তঃযোগাযোগ তাদের ইনসাফ নিশ্চিতে পাবলিক ডিপ্লোমেসিকে গুরুত্ব দেওয়া হবে। দক্ষিণ এশিয়া, গ্লোবাল সাউথ সহ বিশ্বের নিপীড়িত মানুষের সাথে বাংলাদেশের থাকবে অকুণ্ঠ সমর্থন, সহযোগিতা ও সংহতি। আমাদের সর্বশেষ এবং 24তম দফাটি হচ্ছে জাতীয় প্রতিরক্ষা কৌশল। আমরা বিশ্বাস করি প্রতিরক্ষা সক্ষমতা ছাড়া কার্যকরী বৈদেশিক নীতি সম্ভব নয়। গণপ্রতিরক্ষা দর্শনের ভিত্তিতে আমরা তরুণ জনগোষ্ঠীকে প্রশিক্ষিত করে সুশৃঙ্খল শক্তি হিসেবে দেশের সর্বাত্মক সেবায় উদ্বুদ্ধ করব। আমরা অত্যাধুনিক সারফেস টু এয়ার মিসাইল সিস্টেমের মাধ্যমে একটি শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলব। আমরা সর্বাধুনিক ড্রোন প্রযুক্তি অধিগ্রহণ, দেশীয় সামরিক গবেষণা, উন্নয়নে বিনিয়োগ এবং উৎপাদনের সক্ষমতা বাড়ানোর মাধ্যমে সেনাবাহিনীতে ইউএভি আনম্যান্ড এরিয়াল ভেহিকল ব্রিগেড গঠন করব। একই সঙ্গে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে সংহত করতে নন নিউক্লিয়ার সেকেন্ড স্ট্রাইক সক্ষমতা অর্জন করব। আমাদের নৌবাহিনীকে সাবমেরিন ভিত্তিক একটি শক্তিশালী ত্রিমাত্রিক নৌবাহিনী হিসেবে গড়ে তুলব। আমাদের প্রতিরক্ষা কৌশলের কেন্দ্রে থাকবে নিজস্ব ভূপ্রাকৃতিক গঠন, যা নদী বিধৌত অঞ্চল এবং বঙ্গোপসাগর কেন্দ্রিক নিরাপত্তা চাহিদা মাথায় রেখে গড়ে তোলা হবে। রাষ্ট্রীয় সার্বিক নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আমরা জাতীয় নিরাপত্তা পরিষদ গঠন করব। আমাদের সমন্বিত প্রতিরক্ষা নীতির কেন্দ্রে থাকবে সংসদীয় নজরদারি, নাগরিক অধিকার রক্ষা এবং আঞ্চলিক শান্তি ও কূটনৈতিক ভারসাম্যের প্রতি প্রতিশ্রুতি। প্রিয় বাংলাদেশ, আজ থেকে ঠিক 1 বছর আগে এই শহীদ মিনারে আমরা শপথ নিয়েছিলাম এই দেশকে স্বৈরাচারের হাত থেকে মুক্ত করব। আপনারা সেই আহ্বানে সাড়া দেওয়ায় আমরা সবাই মিলে ফ্যাসিবাদী শাসনকে পরাজিত করেছি এবং দেশের মানুষের নিজেদের কর্তৃত্ব ফিরিয়ে এনেছি।
আজ আবারও এই শহীদ মিনার থেকে আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, আসুন আমরা সবাই মিলে আমাদের নতুন বাংলাদেশ গঠনে এই ঐতিহাসিক 24 দফাকে বাস্তবে রূপান্তর করে সকল নাগরিকের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়ি। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব ইনকিলাব, এনসিপি এনসিপি।